আসসালামু আলাইকুম। আমি তাজিয়া ইসলাম নিশা। লেটার গ্রেডের পক্ষ থেকে আয়োজিত আমাদের আজকের এই ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের এই ওয়েবিনার প্রিপারেশন ফর হায়ার স্টাডিজ অস্ট্রেলিয়া তাদের জন্য ডেডিকেটেড যারা অস্ট্রেলিয়াতে হায়ার স্টাডি করতে প্ল্যান করছেন বা ইন্টারেস্টেড কিন্তু প্রপার গাইডলাইন পাচ্ছেন না। তাই আমরা আমাদের মাঝে আজ এমন এই তিনজন গেস্ট নিয়ে এসেছি যারা আপনাদের ডাউটস ক্লিয়ার করবেন এবং আপনাদের অস্ট্রেলিয়াতে হায়ার স্টাডি এর সেই স্বপ্নকে পূর্ণরূপে বাস্তবায়ন করতে প্রয়োজনীয় সাজেশন দিবেন। তো চলুন আর দেরি না করে আমরা চলে যাই আমাদের অতিথিদের কাছে। আমাদের আজকের প্রথম অতিথি হাসান আহমেদ তালুকদার, যিনি অস্ট্রেলিয়ান একাডেমি অফ কমার্সে একজন প্রি সার্ভিস টিচার হিসেবে কর্মরত আছেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ এবং ইউনিভার্সিটি অফ সিডনি থেকে এমবিএ কমপ্লিট করেছেন। আর এখন তিনি চার্লস ডারউইন ইউনিভার্সিটিতে তার পোস্ট গ্রাজুয়েশন কন্টিনিউ করছেন। আমাদের আজকের পরবর্তী অতিথি এ এম সাফওয়াতি হক। উনি এখন ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে ফিজিক্সে পিএইচডি করছেন এবং তিনি বুয়েট থেকে তার ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ। আমাদের আজকের সর্বশেষ গেস্ট জুনায়েদ হোসেন খান। তিনি এখন নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সের একজন লেকচারার হিসেবে কর্মরত আছেন। তিনি ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে তার ব্যাচেলার্স কমপ্লিট করেছেন এবং তিনি এরপর ইউনিভার্সিটি অফ ওয়ালঙ্গন থেকে এমফিল কমপ্লিট করেছেন ন্যানো টেকনোলজি নন পোরাস ড্রাগ ডেলিভারি সিস্টেম ফর ভ্যারিয়াস অ্যাপ্লিকেশন নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। Hello everyone. Thank you. শুরুতেই আচ্ছা থ্যাংক ইউ। শুরুতেই আমরা জুনায়েদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি যে একজন আন্ডার গ্রাজুয়েশনের যে স্টুডেন্ট আছে যে অলরেডি আন্ডার গ্রাজুয়েশনে চলছে, তার বেসিক্যালি যদি সে প্রিপারেশন নিতে চায় হায়ার স্টাডির জন্য অস্ট্রেলিয়াতে, তার বেসিক্যালি প্রিপারেশনগুলো কি কি হতে পারে বা কিরকম হওয়া উচিত? Okay, Tazia, thank you so much for the question. So first of all, আসলে just to inform that since I am working with students, স্টুডেন্টদের সাথে আসলে আমাদের মেইন পড়াশোনার পাশাপাশি আসলে অনেক কোয়েশ্চেন আসে যে আসলে আমাদের বাইরে কিভাবে যেতে হবে। সিন্স আমার ব্যাকগ্রাউন্ড ইজ ফ্রম অস্ট্রেলিয়া, সো অস্ট্রেলিয়া রিলেটেড কোয়েশ্চেনই বেশি আমার ফেস করতে হয়। So obviously the first thing that you have to understand when you are actually going abroad, especially Australia and considering Bangladesh, the economy and everything, so we have to first consider the amount of, which university we will be choosing first of all. So university choosing এর আগে আমাদের মেইন জিনিসটা বুঝতে হবে যে আসলে আমরা আমাদের এই যে ডিগ্রিটা নিতে চাচ্ছি সেই ডিগ্রিটা আমাদের কতটা দরকার। Okay, that is I think will be your first point of consideration, because you have to consider this like an investment, right? Because আমরা এখানে ইনভেস্ট করছি, since we are from Bangladesh, it's a lot of money obviously. There is no doubt in that. And এই ইনভেস্টমেন্টটা যে রাইটফুলি শুড বি ইন দ্য রাইট প্লেস, দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। সো এখানে একটা ROI এর একটা ব্যাপার আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। And the second point that you have to obviously consider যে আসলে আমি ডিগ্রিটা করতে যাব, ওকে, আমি ডিগ্রিটা কেন করব, ওকে, এটা কি আসলে আমাকে আসার পরে আমাকে আমার মেবি আমার একটা গোল অ্যাচিভ করতে দিবে, or maybe I am just going for PR, which is an open secret, right? Everyone wants to get a PR in Australia. But then again, আমরা যদি জাস্ট PR কনসিডার করে সাবজেক্ট চুজ করে অস্ট্রেলিয়া যাই, ওকে, and then you also have to understand যে এই ডিগ্রিটা আমি PR এর জন্য পড়ছি সেটা আমার সারা জীবন করতে হবে, ওকে। সো we don't want to do something like which is not our passion for the whole entire life, right? So অবশ্যই প্যাশনের দিকটা আমার মনে হয় স্টুডেন্টদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। প্যাশনটা আসলে বুঝতে হবে কোথায় আমাদের। So that is the starting point. You have to read yourself, ask yourself যে আসলে আমি ডিগ্রিটা করতে যাচ্ছি, কেন করতে যাচ্ছি। So if you can answer that, এরপর I think everything will be easy. ধন্যবাদ। এরপর বেসিক্যালি আমরা চলে যাবো সাফওয়াতি হক আপনার কাছে। আপনার কাছে এই রিলেটেড একটা কোয়েশ্চেন থাকবে যে আমরা যদি প্রিপারেশন এভাবে নিতে চাই তাহলে তো আমাদের ইউনিভার্সিটি সিলেকশন করতে হবে, আমি কোথায় পড়তে যাবো, যেহেতু আমার সাবজেক্ট একটা হিসাব থাকে, তো সব সাবজেক্ট সব ইউনিভার্সিটিতে ভালো হয় না, অবশ্যই কিছু স্পেসিফিক কোর্সেস থাকে। তো এইভাবে ইউনিভার্সিটি সিলেকশন গুলো কিভাবে করা উচিত এন্ড এটার জন্য এলিজিবিলিটি যেটা আছে এটা কেমন হওয়া উচিত? তো আমার ক্ষেত্রে আসলে আমার এক্সপেরিয়েন্সটা একটু ডিফারেন্ট। সেটা হলো আমি সাবজেক্টটা কিছুটা চেঞ্জ করেছি, মানে আমি আন্ডারগ্রেড করেছি ট্রিপলিতে, তারপরে এখানে চলে আসছি ফিজিক্সে। তো আমার ভিউ পয়েন্ট একটু ডিফারেন্ট ফ্রম আদার্স আই উড সে, কারণ আমার সাবজেক্ট চেঞ্জটা এসছে হলো আমার রিসার্চ টপিক থেকে। আমি আন্ডারগ্রেডে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কিছু কাজ করেছিলাম,
যেটার সুবাদে আমার এখানে ফিজিক্সে আসা। তো আমি মেইনলি ইউনিভার্সিটি চুজ না করে হোয়াট আই চুজ ওয়াজ আই লুক ফর প্রফেসরস হু ওয়ার্ক উইথ স্টাফ যেটা নিয়ে আন্ডারগ্রেডে কাজ করেছি। তো আমি কাজ করেছিলাম যেরকম গ্রাফিন ন্যানো রিবন নিয়ে, যেটার কোয়ান্টাম মেকানিক্যাল স্টাফ, সায়েন্স জার্গন আই উড সে, যেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। তো সেখান থেকে আমার রিলেটেড সাবজেক্ট নিয়ে কারা কাজ করে, কোন প্রফেসররা কাজ করে, সেই হিসেবে আই লুক ফর প্রফেসর। এবং আমি শুধু অস্ট্রেলিয়াতে না, আমি ইউএসএ তেও ট্রাই করেছিলাম, কিন্তু এখানে আমি একটা বেটার অপরচুনিটি পেয়েছি এবং আই এম গেটিং টু ওয়ার্ক উইথ সিকিউসি স্কোয়ার টি, যারা কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কাজ করে। তো আমি কাইন্ড অফ কোয়ান্টাম ফিজিক্স থেকে কোয়ান্টাম কম্পিউটিং এ জাম্প করেছি এবং এখানে এসে সিমুলেশন রিলেটেড কাজগুলো করছি। তো আমার ক্ষেত্রে এক্সপেরিয়েন্সটা যে আমি ইউনিভার্সিটি বেসড সাবজেক্ট চয়েস না, আমারটা হলো প্রফেসর বেসড সাবজেক্ট চয়েস, যে আমার রিলেটেড সাবজেক্টে কারা কাজ করে এবং আমার রিসার্চের সাথে কিভাবে আমি প্রফেসরদের কনভিন্স করতে পারবো, তার উপর ডিপেন্ড করে আসলে আমি ইউনিভার্সিটি এবং প্রফেসর চুজ করছি। এটা হলো আমার এক্সপেরিয়েন্স। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার কাছে আরেকটু জিজ্ঞেস করতে চাইবো এটার যোগ করে যে প্রফেসর সিলেকশনটা বেসিক্যালি কিভাবে করা উচিত, প্রফেসর সিলেকশনের জন্য আর তার জন্য প্রিপারেশনটা, লাইক আমি যে একটা প্রফেসরকে অ্যাপ্লাই করবো, একজনের কাছে আমি অ্যাপ্লাই করব, এই প্রসিডিওরটা ঠিক কিভাবে করা হয়? আচ্ছা, অনেস্টলি আসলে এটা খুবই লেংদি একটা প্রসেস, যে আমি 5 জনকে মেইল করলাম এবং সেখান থেকে পজিটিভ রিপ্লাই পেয়ে চলে গেলাম, এভাবে আসলে বিষয়টা কাজ করে না। সো একটা গ্রাউন্ড রুল সেট করা হয় যে আমি যদি 100 জন প্রফেসরকে মেইল করি, আমি 5টা পজিটিভ রিপ্লাই পাবো। তো এটা আসলে খুবই লেংদি একটা প্রসেস। ইউ হ্যাভ টু সার্চ থ্রু গুগল স্কলার, যে আমার রিলেটেড সাবজেক্টে কারা কাজ করছে, ওখানে সাইটেশনে যাও, তারপরে অথর কারা আছে সেখানে অথর একটা একটা করে দেখো। খুবই লেংদি একটা প্রসেস, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ ওয়ার্থ ইট ইফ ইউ আর লুকিং ফর এ স্কলারশিপ। কারণ কোনো প্রফেসর তোমাকে স্কলারশিপ দিবে না যদি সে দেখে যে তুমি তার কাজ নিয়ে ইন্টারেস্টেড না, তুমি সেই রিসার্চ টপিক সম্পর্কে জানো না, সেক্ষেত্রে তোমাকে সে কখনোই স্কলারশিপ দিয়ে তো তার কাছে নিয়ে যাবে। দেয়ারফর এটা খুবই ইম্পর্টেন্ট যে তোমার রিসার্চ টপিকের সাথে মিলে এরকম প্রফেসর বের করা এবং তাকে কনভিন্স করা যে আমি এই রিসার্চ টপিকে কাজ করতে চাই ফর এ লং অ্যামাউন্ট অফ টাইম এবং আই লাইক টু ওয়ার্ক অন ইট। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুবই লেংদি প্রসেস। এটা 5টা প্রফেসর খুঁজে হবে না, 100-200 প্রফেসরও খুঁজতে হতে পারে, লাখেরও কিছু বিষয়াদি আছে, বাট দ্যাটস দ্য প্রসেস আই উড সে। থ্যাংক ইউ সাফাত ভাইয়া। হাসান ভাই, আপনার কাছে এরপরে জিজ্ঞেস করতে চাই, যে কোনো কাজ আমরা করতে গেলেই ফেলিয়ার আসবে। সো এখানে যখন আমরা অ্যাপ্লাই করব, তো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের অবভিয়াসলি রিজেকশনও আসবে। তো রিজেকশনগুলো বেসিক্যালি কি কি ক্রাইটেরিয়া বেসিসে করা হয়, আর এই রিজেকশনগুলো আমরা ওভারকাম কিভাবে করতে পারি? Thank you, Apu. Thank you for the question. Rejection, I think, Bhaiyara, they have been in Sydney as well. Rejection is a part of academic and also professional life. And I think যে জিনিসটা হয় যে অনেক সময় আমি আমার এক্সপিরিয়েন্সে শেয়ার করি যে আমি অনেক আগে থেকেই প্ল্যান করছিলাম টু কাম টু সিডনি, স্পেসিফিক্যালি টু স্টাডি ইন ইউনিভার্সিটি অফ সিডনি। আমার কোর্স ওয়ার্ক ছিল ইকোনমিক্স। সো একদম to be honest, Australia is not a place to study economics. But আমার একটা মানে জিদ ছিল that even if I come to Australia, I would probably go for the best university. So এই জিনিসটা মাথায় থাকতো। So আমার first what happened was I got rejected from University of Sydney. It was back in February 2017, just because আমার নর্থ সাউথ থেকে let's say একটা ট্রান্সক্রিপ্টের ওরা মানে complete transcript না পাওয়াতে they rejected my application. So that was a very hard hit because আমি 2015 থেকে I have been planning to study in universities, particularly in University of Sydney, given I was planning to come to Australia. So তখন জিনিসটা হয় কি রিজেকশনটা অনেক কারণে হয়, and sometimes it is confidential to the department or the admission committee, or sometimes ওরা আপনাকে বলে দেয় for what reason. আমি most cases দেখেছি রিজেকশনটা হয় হচ্ছে because of how do I say, proper paperwork অথবা proper applicationটা করা হয় না, ঠিকভাবে করা হয় না। অনেক সময় দেখা যায় unfortunately enough যে অ্যাপ্লিকেন্ট থাকে বা যে এজেন্সি থ্রুতে থাকে তারা অনেক ইনফরমেশন জানে না।
সো যেটার কারণে রিজেকশনের ভয়টা থাকে। সো আমি নিজে থেকে ইউনিভার্সিটি অফ সিডনিকে কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করার পরে দে লেট মি নো যে আমার they needed my testimony, so ওইটার কারণে the rejection happened. আমি testimony দেওয়ার সাথে সাথে within 1 month I got my full offer. So what happens is আর এখন যেটা হয়েছে, I think from 2018 onwards Australian AQA frameworkটা চেঞ্জ হয়েছে, which makes it more difficult for people যারা বাংলাদেশের private universities থেকে bachelor's করে যায়, তাদের জন্য it becomes very difficult to get into a postgraduate degree. এটার কারণটা হচ্ছে যে আগে আমাদের ব্যাচেলার্স ডিগ্রিটাকে 4 ইয়ার্স ব্যাচেলার্স ডিগ্রিটাকে, আমি ইকোনমিক্সে পড়েছিলাম নর্থ সাউথে, সো 4 ইয়ার্সটাকে ওরা একটা ব্যাচেলার্স ডিগ্রি হিসাবে দেখতো। বাট এখন অ্যাকর্ডিং টু AQA ফ্রেমওয়ার্ক ওরা এই ব্যাচেলার্স ডিগ্রিটাকে একটা অ্যাসোসিয়েট ডিগ্রি হিসাবে দেখে, which is like a degree lower than a bachelor's degree. So এটার কারণে হয় যে আপনার মানে admission কমে গিয়েছে, আর কিছু কিছু ইউনিভার্সিটিজ আর lenient with this process, আবার কিছু কিছু ইউনিভার্সিটিজ ask you to do extra certificate or a diploma before you start your postgraduate. So এই ক্ষেত্রে আমি অনেক জনকে চিনি যারা মনে করেন এই রিজেকশনটা ফেস করেছে, স্পেশালি ফ্রম গ্রুপ অফ 8 ইউনিভার্সিটিজ। সো যারা অস্ট্রেলিয়াতে পড়তে চায় তাদের জন্য বিট অফ ইনফরমেশন যে গ্রুপ অফ 8 ইউনিভার্সিটিজ আর লাইক দি এলিট ইউনিভার্সিটিজ অফ অস্ট্রেলিয়া, ইউনিভার্সিটি অফ সিডনি, UNSW, ইউনিভার্সিটি অফ অ্যাডলেড, এরকম 8টি ইউনিভার্সিটি আছে। সো দে আর আ বিট পিকি when it comes to students. সো আমার জাস্ট একটা অ্যাডভাইস থাকবে যে রিজেকশনটাকে it's very hard hitting, but I think it's better যে কোন এজেন্সি থ্রুতে করেন কি না আপনারা নিজেরা করেন, it's best that you make a thorough application নিজেদের থেকে, you do all the research and everything, so that মানে the chances of rejection are lower. মানে unless and until একটা structural মানে কোন reasoner কারণে I don't think universities usually reject a good applicant. So yeah. থ্যাংক ইউ ভাইয়া। জুনায়েদ ভাই, এখান থেকে আপনার কাছে একটু যেতে যাবো যে হাসান ভাই যে বলছিলেন যে এজেন্সির থ্রুতে অ্যাপ্লিকেশন করার কিছু কিছু মিস্টেক্স থেকে থাকে বা এরকম কিছু, তো যদি এজেন্সির থ্রুতে অ্যাপ্লিকেশন করা হয় সেখানকার প্রসিডিওরটা কিরকম হচ্ছে, তার জন্য আমাদের কি কি প্রিপারেশন নেওয়া উচিত? Right. Okay, so yeah, wonderful way how Hassan has described the overall thing. So first of all, agency, আমাদের দেশে there are a lot of agencies. We know a lot of agencies. So the best part is to basically contact multiple agencies. I would say that because এক agency might be focusing on a specific university or a specific group of universities. So it's best that you obviously go to different agencies, and before you go, you should obviously do your own research. Okay, that's very important because you will be spending your hard-earned money, okay, and it's a lot of money. So, and also tache boro kotha, you are giving 2 years to 3 years of your life for a commitment, okay, so it's a big thing. So amader research ta korte hobe, I would say. Secondly, I would focus on going to multiple agencies and obviously applying to multiple universities. This is why this, because when you have multiple offers, okay, so obviously the ball is in your court. Okay? Now you can select one. Maybe you want to go to Melbourne, you can select one. If you want to go to Sydney, you can select one, or you can want to go to Darwin, you can select one, right? So এই জন্য আমাদের এজেন্সির আসলেই দরকার, okay. I mean the best part is Australian agencies যারা কাজ করে বাংলাদেশে, most, I mean they don't take any charge, okay. Why is this? Because there is a good system that university pays them actually, okay. So that's the good part. So you don't need to pay anything from your pocket, but it's best that you get some professional advice, okay, regarding your finance, regarding how you would build up your solvency certificates, your all your certificates, so that we can minimize the rejection, which jeta Hassan matro explain korlo. So I think agency is very much required in this. থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। হাসান ভাই, আপনার কাছে যেতে যাচ্ছে, একটা কোয়েশ্চেন এসেছে আমাদের কাছে, অ্যাঞ্জেলা হোসেন করেছেন যে if I want to go for MBA or masters, should I go after I gain some work experience or not? Will it be also related to my CGPA result? Okay, so jodi postgraduate to MBA and masters are two different things. So MBA ta jeta ami dekhechi je ekhane korte hole most of the universities they ask for experience, at least 3 to 5 years of experience tara chaye before you can do an MBA.
because এখানে MBO আছে আবার executive MBO আছে, so both of them require a bit of experience. In case of masters, that depends on আপনি কোন সাবজেক্টটাতে পড়তে চাচ্ছেন. So let's say আমি Master of Economics করেছি, I didn't need any experience. All I needed was my CGPA. এখন আবার CGPA টা depend করে on where you're applying to. Like এখানে বিভিন্ন universities আছে, they have their criteria. So I wouldn't say that you have to have like a 3.5 or 3 above CGPA, as long as you have something, how do I say it? As long as you have something যেটা মনে করেন is commendable enough for you to show যে আপনি একটা postgraduate degree করতে পারবেন, they will accept you. And I think এখন most of the universities, what they do is they do a statement of purpose thing, যেখানে universities আগে তো ভিসা অফিসে করতে, এখন universities রা they take interviews, তারা কি জানি essays চায় from students to know why do they want to like pursue this degree, and which also plays a huge role in getting into a university in Australia. থ্যাংক ইউ ভাইয়া। আর এরপরে হচ্ছে একটা কোশ্চেন এসেছে আমাদের হাসান স্যার কাছে। মাই কোশ্চেন ইজ টু হাসান স্যার, হাউ ক্যান আই কন্ট্যাক্ট দ্য সুপারভাইজার? ইজ অস্ট্রেলিয়া আ গুড অপশন ফর সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস? আমি তো ঠিক ইঞ্জিনিয়ারিং পড়ি না, বাট আমি যতটুকু what I gather from my knowledge, Australia is a good place to study for engineering, civil engineering as well. তুমি যদি কোনো সুপারভাইজারকে মানে contact করতে চাও, it's best to go into the department. As I said, I want to stress on this fact, and I think ভাইয়া আগেও বলেছেন that how to contact the supervisors, you have to go through the university website, find the people related to your field, তাদেরকে ইমেল করেন, অনেক সময় তারা ইমেলের রিপ্লাই দিবে, কখনো দিবে না, sometimes তারা আপনার কাছে অনেক ইনফরমেশন চাইবে. So this is how you create networks, and তাদের সাথে কথা বলে আপনারা you find out that what do they want. Our supervisor, I think you need to contact a supervisor only when you are applying for a research degree. If it's a master's of research, master of philosophy, or for PhD, I don't think for coursework masters or even for bachelors you need to contact the supervisors. You can directly talk to the universities. থ্যাংক ইউ ভাইয়া। সাফা ভাই, আপনি কি এর সাথে আর কিছু যোগ করতে চাবেন, যেটা আপনার ফিল্ড অফ ইন্টারেস্ট, আই গেস? আমি যেটা যোগ করতে চাবো যে অস্ট্রেলিয়াতে ইঞ্জিনিয়ারিংটা একটু ন্যারো, মানে রেঞ্জটা একটু ন্যারো, তবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য অস্ট্রেলিয়া ইজ প্রিটি গুড, কারণ এখানে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে সিভিল সাইডে, সো জব ফিল্ডটা একটু ব্রড। কিন্তু অন্যান্য ইঞ্জিনিয়ারিং এ কিছুটা ন্যারো, সো ওইগুলাতে একটু রিসার্চ করে আসা ভালো। সিভিল ইঞ্জিনিয়ারিং আই উড সে ইটস প্রিটি গুড, দ্য প্রসপেক্টস আর প্রিটি। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া বেসিক্যালি জুনেটার কাছে যাচ্ছি আরেকটা প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে আমাদের যে বলা হয় যে লেটার অফ রিকমেন্ডেশন, এটা অনেক ইম্পর্টেন্ট বলা হয়। লেটার অফ রিকমেন্ডেশন আমার লাগে এই ভার্সিটি, রেপুটেটেড ভার্সিটি গুলোর জন্য এটা অনেক ভালোভাবে দেখা হয়। তো এটা নিয়ে যদি ভাই কিছু বলতেন, লেটার অফ রিকমেন্ডেশন। Okay, so আমি একটু letter of recommendation এর আগে একটু আমি একটা পয়েন্ট স্ট্রেস করছি, সুপারভাইজার পয়েন্টটা। ওকে, if I can explain that a bit. So basically if I একটু in short যদি আমার স্টোরিটা একটু বলি, তাহলে I think you guys could understand যে আসলে সুপারভাইজারটা কতটা ইম্পর্টেন্ট কন্ট্যাক্টটা। So initially I went to Australia for my masters in coursework. That was in Macquarie in radiopharmaceutical science. So when I enrolled in that program, I was in Macquarie, so I was doing the course, everything was good, but what I was feeling that I was more into research. So I wanted to work on, inside a lab, in a wet lab maybe. I wasn't much into the coursework. So I was looking for, even though I was in my master's coursework, I was still looking for my supervisor, right? So July থেকে আমি enrolled in 2016, okay, then I started looking for my supervisor, even though I was in my master's program. And in December, I ended up getting, I contacted one supervisor who was actually looking for a student in his research that was in MPhil. Okay, so I was lucky enough to get full scholarship, okay, for my MPhil, and which is Australia standard and master's full scholarship actually quite difficult to get, but it's that you have to continuously keep on trying, contacting, and there might be a vacancy, right? So that is very important. So
সবসময় যেটা করতে হয় যে কন্ট্যাক্ট করতে থাকতে হবে. Safat has wonderfully explained that you might end up messaging 100 people, but you might get an answer for 5. So that's how Australia is, right? So now coming to the letter of recommendation, just একটু শর্টে বলি, সেটা হচ্ছে যে I think letter of recommendation is more important than your SOP at some time. Why? Is because the SOP is something that you are telling by yourself, right? But letter of recommendation something jeta hocche ekjon credible, a person who's very credible is giving it to that person, right? So a credibility ekhanta proshno ache, right? So definitely ekjon say I am working in UNSW as a professor, right, in computer science. If I get a letter from another computer science professor, say from Bangladesh, okay, I can definitely understand, okay, বলছে যে ভালো স্টুডেন্ট, তার মানে আসলে ভালো হবে. So that is why I think letter of recommendation is extremely good point, okay, and you should take it from your chairman, from your dean, যতগুলো possible, take it. That is gonna increase your CV to a great extent. So please do that. Okay. থ্যাংক ইউ ভাইয়া। সাফা ভাই, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাবো, সেটা হচ্ছে যে আমাদের লং লেন্থ একটা থাকে, প্রসেস থাকে, ভিসা প্রসেসিং, তারপরে হচ্ছে অ্যাপ্লাই করার এই যে জিনিসগুলো থাকে। তো ইন শর্ট যদি আপনি একটা সামারাইজ করতে হয় টোটাল প্রসেসটাকে, ভিসা থেকে স্টার্ট করে দেন কোনটার পরে কোনটা করলে বেটার হয়, ইন শর্ট যদি একটু ব্রিফলি বলতেন এটা। এটার ব্যাপারে আসলে সবচেয়ে ইজিয়েস্ট রেকমেন্ডেশন হলো এজেন্সি। সো যেরকম আমি যখন ফার্স্টে অ্যাকসেপ্টেন্সটা পেলাম, পাওয়ার পরে ফার্স্ট হোয়াট আই ডিড ওয়াজ আই কন্ট্যাক্টেড আইডিপি। আমি আসলে অনেকগুলো এজেন্সির কাছে যাইনি, মেবি ওইটা বেটার অপশন, কিন্তু আমার কাছে অত টাইম ছিল না। আমি ডিরেক্টলি আইডিপি তে গিয়ে বললাম যে আমার এরকম অ্যাকসেপ্টেন্স এসেছে, আমি এখন কি করব। তো তারপরে তারা আর কি প্রসিডিউরটা বলে দেয়, তাদের কাছে লিস্ট আউট করা আছে যে এই স্টেপে গেলে সবচেয়ে সুবিধা। তো যেরকম পুলিশ লাগে, ক্লিয়ারেন্স লাগে, তারপর আরো কিছু জিনিসপাতি লাগে, ব্যাংক স্টেটমেন্ট দিতে হয়, তারপরে একটা এসওপি লিখতে হয়, যেটা দিয়ে সোজা কথায় ভিসা অফিসারকে বুঝাতে হবে যে হ্যাঁ আমি রিসার্চ করতে যাচ্ছি, আমার আর কোনো খারাপ উদ্দেশ্য নাই। তো প্রসিডিউরটা মেইনলি ইজিয়েস্ট ওয়ে হলো ইউ গো টু এজেন্সি, এন্ড এজেন্সি অস্ট্রেলিয়ার জন্য এটা বেস্ট প্রসেস। এজেন্সিতে গিয়ে যোগাযোগ করা, তারা স্টেপ গুলাকে বলে দিবে, এবং এটা আসলে এক একজনের জন্য এক এক রকম। তো যদি মাস্টার্স করতে যায় তার জন্য একরকম, তো পিএইচডি করতে গেলে একরকম, আর যদি স্কলারশিপ থাকে তাহলে একরকম, কারণ সেই ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টে তেমন কিছু দেখাতে হয় না। কিন্তু আবার যে সেলফ ফান্ডিং এ যাচ্ছে তার জন্য একটু ডিফারেন্ট। তো দেয়ার আর লটস অফ স্টেপস এবং লেংদি প্রসেস। এটাও প্রায় 1 মাসের মতো লাগবে সব মিলায়ে ভিসা আসা পর্যন্ত। মানে ইউ অ্যাপ্লাই করার আগেও কিছু স্টেপ আছে, তারপরে তুমি অ্যাপ্লাই করার পরে ওটার জন্য ওয়েট করা, তারপরে আবার মেডিকেল লাগে, একটা মেডিকেল ইন্স্যুরেন্স করতে হয়, তারপরে মেডিকেল টেস্ট করতে হয়। সো অনেক কিছুই আছে। লিস্ট আউট করতে গেলে আসলে লং লিস্ট হয়ে যাবে, এবং আমার কাছে সবগুলো মনেও নাই, আমি ভুল ইনফরমেশন দিয়ে দিতে পারি। তো কেউ যদি অস্ট্রেলিয়াতে অ্যাকসেপ্টেন্স পায় এবং অ্যাপ্লাই করে থাকে, তারপরে ভিসার প্রসেসটা মেইনলি এজেন্সির থ্রুতে করাটা হলো বেস্ট। এটা হলো সাজেশন। থ্যাংক ইউ ভাইয়া। আসলে আপনার কাছে একটা প্রশ্ন করছি, মারজাহান ইসরা স্নিগ্ধা আমাদের কাছে প্রশ্ন করেছেন, ইজ দেয়ার এনি এজ লিমিট অর একাডেমিক টাইম লিমিট টু অ্যাপ্লাই ফর হায়ার স্টাডি ইন অ্যাব্রড? আমি এটার আনসার ক্লিয়ারলি আই ডোন্ট থিংক আই ডু হ্যাভ দি আনসার, বাট আমি একটা বলতে পারি, সেটা হচ্ছে যে আপনার যদি প্রিভিয়াস একাডেমিক ডিগ্রি থেকে এই যে এখন যে একটা ডিগ্রির জন্য আপনি অ্যাপ্লাই করবেন, এই মাঝখানে অনেক বড় একটা গ্যাপ থেকে থাকে, that you will have to explain to the university and to the Australian High Commission যারা ভিসা ইস্যু করে, কারণ তারা এটাকে দেখে যে আপনি এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাবেন, এমনকি if it's like a 2-month or a 3-month time you weren't doing anything, তখন সেটা আপনার তাদেরকে এক্সপ্লেইন করতে হয়। So age limit I don't know how big a role it plays, because আমার সাথে University of Sydney I had people who were above 40 who were doing Master of Economics with me. But I think we gap, if there is a gap in your studies, which might be a deterrent. So it's better to explain that যখন আপনি ভিসা বা ইয়াতে অ্যাপ্লাই করবেন, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন।
I would also like to add something that Safat Bhai said about application. সেটা ছিল যে এক মাস আগের থেকে আমার পার্সোনাল সাজেশন, বিকজ আমার এক্সপিরিয়েন্সটা ওয়াজ ভেরি, how do I say, খুবই difficult ছিল in the sense because as I said, প্রথমত I got rejected from University of Sydney, and one of the reasons আমি early on apply করেছিলাম because I was targeting a government scholarship which is the Endeavour scholarship. সো অনেকেই দেখা যায় যে মেজর যে গভর্নমেন্ট স্কলারশিপ গুলি থাকে সেগুলি ডেডলাইনস, অ্যাডমিশন ডেডলাইনস এর অনেক আগেই বন্ধ হয়ে যায়। সো অনেকে যেটা করে যে তারা অ্যাডমিশন ডেডলাইন পর্যন্ত ওয়েট করে, তারা অ্যাডমিশন নেয় and then they're looking for scholarship. So that is not a process to look for scholarship if you are going for coursework in Australia, কারণ কোর্স ওয়ার্কে এমনিতেই কোনো স্কলারশিপ নেই অস্ট্রেলিয়াতে ওভাবে। মোস্টলি আছে গভর্নমেন্টের, ব্যাচেলার্স এ আছে, রিসার্চে আছে, বাট মানে কোর্স ওয়ার্কে অনেক কম। সো ফর মি লাইক আমি এন্ডেভারের জন্য অ্যাপ্লাই করেছিলাম, which is like a how do I say it, it's as important as the AUSAID, but AUSAID এ যেরকম থাকে যে আপনি 2 বছর আপনি যতদিন আপনার ডিগ্রি থাকবে, once your degree is finished you have to come back to your country, more like Commonwealth in UK. Endeavour didn't have that, but it was the same amount. But যেটা হয়েছে যে Endeavour isn't a very popular scholarship in Bangladesh, যেটার কারণে হয়েছে কি অনেক এজেন্সিসরা they didn't know. So it was a big scholarship, big government scholarship. So আমিও এজেন্সি থ্রুতে অ্যাপ্লাই করেছি, I don't want to name any agencies. সো এমন হয়েছে যে আমার অ্যাডমিশনটা তারা অ্যারেঞ্জ করে দিয়েছে, তারা আমার ইউনিভার্সিটি অফ সিডনি সবকিছু ঠিকঠাক করে দিয়েছে, and the moment I got the Endeavour scholarship, they were feeling hesitant to apply for my visa, কারণ যখন একটা গভর্নমেন্ট স্কলারশিপ পেয়ে যান তখন what happens is your application is completely different from normal applicants. So তখন I was left in a limbo. তখন আমি কিভাবে অ্যাপ্লাই করব আমি নিজেও জানতাম না, because the agencies were scared to apply, কারণ first of all it was a big scholarship, তারা ভিসা অ্যাপ্লিকেশনটা নিয়ে তারা ডিল করতে চাচ্ছিলেন না। Secondly was that it wasn't a very well-known scholarship as well. It was as big as Australian Aid, but they didn't know about it. But তাও আমি কনভিন্স করে তাদেরকে করানোর পরেও দেখা গেল যে আমার এটা not fully agency, but দেখা গেল আমার ভুলের জন্য after 1 month of applying, January at the very end, তখন আমাকে ইন্ডিয়ার অস্ট্রেলিয়ান হাই কমিশন থেকে ফোন দিয়ে, দিল্লি থেকে ফোন দিয়ে বলা হলো যে you have paid the visa fee, you weren't supposed to pay the visa fee. Like government scholarship যারা পায় তাদের visa fee দিতে হয় না, and my entire application was now. Our classes were going to start in 4 weeks, and I didn't have any visa, and I was still in Bangladesh. So the only reason why I'm saying this is because it is very important যে visa application টা আপনারা agency through তে করেন, because a lot of things we don't know, এই জিনিসগুলি আমরা জানি না। But it is also important যে আপনারা নিজেরা একটা রিসার্চ করেন, নিজেরা ask more questions. আমি একটা জিনিস দেখেছি যে আমাদের মধ্যে একটা লজ্জা অথবা একটা ভয় থাকে to ask questions. So I think even if it's university, even if it's the Australian High Commission, it's always good to ask more questions to clear out any doubts. মানে fully rely করা এজেন্সির উপর, আমি personally এটা আমার opinion, যে you should do your own research and also take the help of the agency, like an amalgamation of both. So yeah. থ্যাংক ইউ ভাইয়া। এরপর একটি প্রশ্ন আসছে, আমরা হচ্ছে এই প্রশ্ন করছি সাজুল হাফিজ মুইব, আমার স্কলারশিপের জন্য সিজিপিএ এবং আইএলটিএস ছাড়াও আর অন্য কিছুর কি কি ভূমিকা থাকতে পারে? জুনায়েদ ভাইয়ের কাছে করছি ভাইয়া। Okay, so wonderful question actually. So the best part about Australia is that you don't need to have your GRE. Okay, so that's the থাকে না যে একটা best part, GRE লাগবে না। Okay, so GRE ঠিক আছে, that's fine, but GRE না থাকা সত্ত্বেও কিন্তু আমাদের we need IELTS score. Okay, definitely a good score. Good score bolte anything above 6 and 7 should be fine, should not be a problem. Okay, CGPA, I think most universities group of 8 obviously Hassan has said they're a bit picky. For them you should be having a definitely anything above 3.5 or aro bhalo. Okay, so that is where you should be starting. Ekhon egula chhara what you need is, I would say, is your ECA. Okay, amar jonno ECA খুবই কাজে দিয়েছিল, especially when I applied to Macquarie.
There was a very small scholarship, but any money is a good money in Australia. It was I think it was a $5,000 scholarship, which it's called the Vice Chancellor Scholarship. So again, that was for the ECA, which I got. Clubের কিছু কাজে ছিল, I was into different clubs as well. So সেইগুলা দিয়ে I think কিছুটা help হয়েছিল. যদিও fantastic ECA record নাই আমার, but these things will add up. Okay, so these are also required. Soft skills গুলো develop হয়ে যায় আমাদের ক্লাবে থাকলে, and that will again help you when you are applying for a job, especially your part-time job, because Australia is expensive, right? So that is what you need to think, keep that in mind as well. So overall আমি বলবো যে PCA আমাদের extracurricular activities is very much important, not just for your application, but for you to survive as an individual in Australia, in a different country actually. So that's my say actually. থ্যাংক ইউ ভাইয়া। সাফাত ভাই যদি এর সাথে আর কিছু অ্যাড করতে চাইতেন। আমার বিশেষ কিছু অ্যাড করার নাই। ইসিএটা আসলে নিজের ডেভেলপমেন্টের জন্য আমি বলবো খুবই নেসেসারি। আমার পার্সোনালি হয়তো অ্যাপ্লিকেশনে খুব বেশি হেল্প করেনি। আমি খুব বেশি ইনভলভ ছিলাম তাও না, ছোটখাটো কিছু ক্লাবের সাথে ইনভলভ ছিলাম, একটু টেনিস খেলতাম, এগুলাই আর কি আমার ইসিএ। কিন্তু আই উড সে যে এই জিনিসগুলো মানুষের সাথে কানেকশন তৈরি করতে, বিশেষ করে বিদেশ বিভুঁইয়ে এসে নতুন ফ্রেন্ড বানাতে এবং এখানে কমিউনিকেশন বিল্ড আপ করতে খুবই হেল্প করে। সো ইভেন ইফ তোমার অ্যাপ্লিকেশনের জন্য এটা কাজে না লাগুক, ফর ইওর লাইফ, ফর ইওর এক্সপেরিয়েন্স এটা খুবই নেসেসারি। থ্যাংক ইউ ভাইয়া। হাসান ভাইয়া, আপনার কাছে এবার জানতে চাইবো যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা ল্যাঙ্গুয়েজে থাকা উচিত, কি থাকা উচিত, আর ফোকাস জিনিসগুলো কি হওয়া উচিত এখানে অস্ট্রেলিয়ার? ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বলতে আপনি বোঝাচ্ছেন যে দি আইএলটিএস স্কোর? জি, এখানে যে স্কলারশিপ গুলো ওয়াইজ কিন্তু আলাদা থাকে, অনেক জায়গায় অনেক রিকোয়ারমেন্টস আলাদা থাকে, ভার্সিটি ওয়াইজ আলাদা থাকে। সো এটার উপর ফোকাস করব। সো মানে স্কলারশিপেরটা না, আমি মোস্টলি গভর্নমেন্ট স্কলারশিপের দিক থেকে আমি যেটা দেখেছি, দে আর প্রিটি লিনিয়েন্ট, যেটা জুনায়েদ ভাই বললেন যে ইফ ইটস অ্যাবাউট 6 ইউর ইন আ গুড প্লেস। সো আমি যতটুকু ফ্রম মাই এক্সপিরিয়েন্স অফ অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস থেকে আমি যেটা বুঝেছি, লাইক when you get a scholarship they don't tell you why you got it, right? এখানে অনেক ক্রাইটেরিয়া থাকে, they don't tell you, so you make some speculations in your head, আচ্ছা না এই কারণে হয়তো আমি পেয়েছি। সো আমার যতটুকু মনে আছে যে এন্ডেভার অর অসএইড এর যে অ্যাপ্লিকেশনটা থাকে, ওরা ফার্স্ট অফ অল ওদের 60%, লাইক মেজর স্কলারশিপ যেটা গভর্নমেন্ট, ওদের 60% অফ দ্য ওয়েট থাকে হচ্ছে অন দ্য এসে, যেখানে ইউ হ্যাভ টু কনভিন্স দেম why are you pursuing this degree, how will this degree help you, and কিভাবে এই ডিগ্রির থ্রুতে আপনি বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করবেন, and you can form a collaboration with Australia and Bangladesh. So ওইটা কনভিন্সিংলি করা, তখন আইএলটিএস স্কোরটা হয়ে যায় মোর লাইক a scheming method, যে আচ্ছা এই কয়েকটা স্কোর হায়ার, সো এই কয়েকটা অ্যাপ্লিকেন্টস প্রবাবলি would be given priority. And Endeavour সবচেয়ে funnily enough, when I was reading their criteria, ওদের একটা মজার ক্রাইটেরিয়া হচ্ছে যে they don't see the references unless and until there are two equal applicants, মনে করেন দুইজনই 80% স্কোর করলো on their assessment, and তখন তারা রেফারেন্সেস গুলি দেখে যে who has a better reference, and then they get into the then they get marked on the basis of that. সো এটা না অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনি কিসের উপর মানে কিসের জন্য অ্যাপ্লাই করছেন। যেরকম মেরিট বেস স্কলারশিপের জন্য ক্রাইটেরিয়া ডিফারেন্ট, আপনার ফাইন্যান্সিয়াল হার্ডশিপের জন্য ক্রাইটেরিয়া ডিফারেন্ট, রিসার্চের জন্য ক্রাইটেরিয়া ডিফারেন্ট। যেটা সাফাত ভাই বললেন যে সুপারভাইজার থেকে কনভিন্স করা, দ্যাটস আ ভেরি হার্ড থিং, লাইক ইউ আর কনভিন্সিং দেম দ্যাট ইউ হ্যাভ টু গিভ মি মানি ফর 4 years, and it's not a 1,000 10,000 thing. If I'm not wrong, it spans from 100,000 to $300,000. Correct me if I'm wrong, Safat Benjunaid. So it's a very big amount of money. So ওই জিনিসটাই মাথায় রেখে যে there's a lot of preparation when it comes to scholarship. So আমি personally মনে করি Australia is very lenient with the IELTS score or the English proficiencies. কারণ এখানে আমি একটা জিনিস that was very relieving for me was এখানে no one really pays much attention to your accent
অথবা no one really you know, how do I say it, bully you for your accent or something like that, ওই যে জাস্ট ওই ফার্স্ট এর দিকে যে একটা এন্ট্রান্স আপনার অ্যাডমিশনের টাইমে লাইক আ ইয়ার্ডস্টিক থাকে যে এরকম 6 এর উপর থাকলে এই মানুষটা is considered for admission. So I don't think it should be a problem. Like IELTS, if people can score above 6 or 6.5, depending on কোথায় তারা apply করছে. For example, for social work and for teaching, the lowest score that you can get is 7.5 overall. So it actually vary করে from department to department and also from subject area. So, but I personally feel that Australia is very lenient when it comes to entrance in terms of language proficiency. আমাদের GRE করতে হয় না. I think PhD candidates the GRE and GMAT করা লাগে. না আমাদেরও লাগে না। So that's great. One of the biggest advantages and probably one of the reasons I didn't apply to USA was because I wasn't ready to sit for my GRE. So it can, I feel that the admission is not as strict as other countries, but definitely the application process should be done thoroughly. ভালো মতো চিন্তা ভাবনা করে করা উচিত, because একটা দেখা যাবে একটা পেপারে ভুলের জন্য you're missing out on studying in a wonderful country. So ওইটাই আর কি। থ্যাংক ইউ ভাইয়া। জুনায়েদ ভাই, আপনার কাছে এবার জানতে চাবো যে প্রত্যেকটা দেশের জন্য কিছু গভর্নমেন্ট স্কলারশিপ ফিক্স থাকে যেগুলোর সবার টার্গেট থাকে, তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এই গভর্নমেন্ট স্কলারশিপ গুলোর যদি একটুখানি বলতেন এগুলো সম্পর্কে। Okay. So Australia, there are some scholarships, especially for PhD. I think Safat can highlight that a little bit more on that because he has, is actually doing the PhD at the moment. So, however, bachelors, if you're going for a bachelor's, sorry, no scholarship in there. If you're going for your master's in coursework, maybe some, okay, choto-khato scholarship ache jegula you should apply, okay. And obviously, if you are going for a PhD, scholarship is a must, right? So scholarship mostly everyone, jara application kore shobai scholarship niye PhD korte jay. Obviously, no one pays from their pocket. So there are endeavors. I mean, when I was working in in Wollongong, okay. So at that time, jodio amar IPTA chilo, okay, that is not a that is sort of government scholarship, but the government, most universities, I think 90% of the universities in Australia are government owned, right? So government usually waives off the tuition fees. So my MPhil tuition fees was waived off by the government. So that is IPTA, but you have to apply onshore. I mean, when you are there, you can apply for IPTA. Arok's scholarship is Endeavour. I think Endeavour Safat, I think you can highlight a bit more on that. And yes, so equally are most of the scholarship that you can apply. সাফাত ভাই, তাহলে আপনার কাছে বাকিটুকু সম্পর্কে জানতে চাইবো যেটা। হ্যাঁ, এন্ডেভার সম্পর্কে আমি আসলে জানি না, ওইটা মোস্ট প্রবাবলি হাসানই ভালো জানে। আমি অ্যাপ্লাই করেছিলাম তো ইউএনএসডব্লিউ তেই। আসলে আমি অস্ট্রেলিয়াতে আর কোথাও অ্যাপ্লাই করিনি, ইউএনএসডব্লিউ তেই করেছিলাম, কারণ এখানকার প্রফেসর আমাকে বলেছিল যে গ্রিন লাইট দিয়েছিল যে ইউ ক্যান অ্যাপ্লাই। তো অস্ট্রেলিয়াতে একটা সুবিধা হলো কি যে এখানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগে না, হুইচ ইজ এ গুড থিং। তো যখন প্রফেসর গেভ মি দ্য গ্রিন লাইট, তারপরে একটা রিসার্চ প্রপোজাল দিতে হয়, সেখানেও হি হেল্প মি। সো দ্যাট মিনস ভেরি ব্রাইট গ্রিন লাইট আই উড সে। তারপরে আর কি ইউনিভার্সিটিতে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে হয়, এবং এরপরে স্কলারশিপের প্রসিডিউরটা ইটস এ ব্ল্যাক বক্স। আমি জানি না কিভাবে পেলাম, এটা ইউনিভার্সিটির সেন্ট্রাল ডিসিশন, এখানে সুপারভাইজারেরও কোনো হাত থাকে না। হি ক্যান জাস্ট সে হ্যাঁ আমি রেকমেন্ড করছি যে হি ইজ এ গুড গাই এবং সে রিসার্চ করতে পারবে। বাকিটা ইউনিভার্সিটির সেন্ট্রাল ডিসিশন, এবং তাদের একটা কমিটি আছে, তারা মিটিং এ বসে এনে ডিসিশনটা নেয়। এবং এখানে কিছু স্কলারশিপ আছে, যেরকম আরটিপি হলো এই স্কলারশিপ গুলোর মধ্যে হাইয়েস্ট, যেটা গভর্নমেন্ট স্কলারশিপ। এরপরে আছে ইউআইপিএ, যেটা আমি পেয়েছি। তারপর আরেকটা আছে যে টিউশন ফি স্কলারশিপ। সো কিছু লেভেল অফ স্কলারশিপ আছে যেটা লাখের উপর ডিপেন্ডেন্ট, এবং তোমার কি কি অ্যাচিভমেন্ট আছে বা তোমার রিসার্চ কোন লেভেলের, তোমার রেজাল্ট কিরকম, এগুলোর উপর ডিপেন্ড। তো বেসিক্যালি সায়েন্সের রিসার্চের জন্য আই উড সে ফার্স্টলি প্রফেসর, তারপরে তোমার রেজাল্ট, তোমার প্রিভিয়াস রিসার্চ এক্সপেরিয়েন্স, এই জিনিসগুলা ইফেক্ট ফেলে তোমার স্কলারশিপ কি পাবে তার উপরে।
এবং এরপরে লাকের উপরেও কিছুটা ডিপেন্ড করে, যেরকম একই টার্মে যদি অনেকগুলো ভালো স্টুডেন্ট অ্যাপ্লাই করে তখন তোমার পসিবিলিটিটা কমে যাবে ভালো স্কলারশিপ পাওয়ার, কিন্তু এন্ড ভাইস ভার্সা। তো দ্যাট ইজ হোয়াট আই উড লাইক টু সে অ্যাবাউট স্কলারশিপ। আর একটা এন্ডেভার সম্পর্কে আই গেস হাসানকে হাসান ভাইয়া। এখন এন্ডেভারের সবচেয়ে আনফরচুনেট জিনিসটা হচ্ছে the last year Endeavour was awarded was in 2018. 2019 এর পর Australian budget from the AusAid scholarship ওরা ওইটা অন্য জায়গায় allocate করে ফেলেছিল। এখন যেরকম scholarships আছে like Destination Australia scholarship which is a scholarship যেটা encourages students to study in the regional parts of the country, যেখানে ইউনিভার্সিটিজ আছে ওখানে পড়ার জন্য, নট ইন দ্য মেট্রোপলিটন এরিয়াস। সো এন্ডেভারের একটা জিনিস ছিল যে ইট ওয়াজ আ হিউজ স্কলারশিপ। সো মানে যেটা আমি বারবার বলি যে ইফ ইউর ফার্স্ট এইম ইজ যে আমি বাইরে পড়তে আসতে চাচ্ছি উইথ আ স্কলারশিপ, ডু নট ওয়েট ফর দি অ্যাডমিশন ডেডলাইন, লুক এট দ্য স্কলারশিপ ডেডলাইন, বিকজ ওইটা আরো আগে শেষ হয় বিফোর দি অ্যাডমিশন ডেডলাইন। কারণ আমি 2017 at first I applied for University of Sydney for the second semester in 2017, but I deferred যাতে আমি Endeavour apply করতে পারি। And it's a huge process, like you have to write essays, you have to look for referees, সেই refereesদেরকে confidential forms পাঠানো হয়, তারা একটা এমন referees আপনি বের করতে হবে who have the time to actually assess you, who know your work, who know your academics, who have the time. And this is also same for AusAid, which is also a very big scholarship. So ওটার জন্য you have to make a lot of arrangements. So এগুলি অনেক আগের থেকে করতে হয়। So if you're planning to apply for a scholarship and if it's your prime target, it's best to apply at least 6 months prior to that, prior to your admission date. So হ্যাঁ সেটাই। even if Endeavour is not there, there are a lot of scholarship. জুরায়েত ভাই যেটা বললেন, আসলে ব্যাচেলার্স মাস্টার্স এর এরকম স্কলারশিপ নাই। ডিপার্টমেন্ট স্কলারশিপ খুঁজে দুই একটা যদি পেয়ে যান, like full tuition fee waiver or 50%, it's so competitive because you have to understand that there are thousands of students entering the university. আর ওখান থেকে at least 60 to 70% are applying for these scholarships. So and as unfortunate as it may sound, universities, their departments অনেক lobbying হয়, like থাকে না যে this amount of students will get the scholarship and stuff like this. So এই জিনিসটা মাথায় রাখা আর কি। So whenever you're applying for a scholarship, you have to put a lot of thought into it, like how does it stand out, how does your application stand out, whether it's to CGPA or the SOP or the referees. So অনেক কিছু আছে to consider. But bachelor's and master's of coursework, the prospects are very minimal. Like bachelor's অনেক সময় দেখা যায় যে on entry আপনি কিছু scholarship পেয়ে যান if you have a good ECAs, if you have good grades from O levels, A levels, অথবা inter or matric থেকে যদি ভালো আপনাদের রেজাল্ট থাকে, তাহলে you can actually on entrance আপনার কিছু application দিতে হয় না, মাঝে মাঝে you get 50% scholarship discount. But that's very rare. Like it's very competitive and very rare. So just plan way ahead of your admission. That is something that I would advise. আমি একটা ট্রিক বলতে যাচ্ছিলাম, if Tazi allow me to do that. Please. There is a website, I just remember, there is a website called Australian Research Council. Okay, so especially it could be very effective for people who is applying for maybe for PhD or MRes or MPhil. Okay, so Australia is kind of different because most of the funding is being allocated by the government for different projects to the researcher, right? So সেখান থেকে আসলে দেখা যায় Australian Research Council website থেকে যে কোন রিসার্চাররা কত ফান্ডিং পেয়েছে কোন প্রজেক্টে। So and এই ফান্ডিংটা কতদিন চলবে সেটাও দেখা যায়। Maybe for the next 3 years this professor got maybe $1 million for say nanotechnology drug delivery system. So it's best that if you can actually target that professor, because that professor has the money, right? So now you can basically target that. Obviously you won't say that okay I know you have the money, right? You won't write it like that, right? You will just say okay, maybe I've seen your research, this is very interesting, this is what fascinates me. Try to correlate your research with what he is doing, okay, as well, and then try to send him an email or her an email, and it might just click.
Okay, so that's just one way you can approach and try to get some scholarships out. থ্যাংক ইউ ভাইয়া। এরপর একটি প্রশ্ন এসেছে আমাদের কাছে শাকিল আহমেদ শান থেকে, যে ইজ ইট ট্রু দ্যাট অস্ট্রেলিয়া হ্যাজ স্টপড কনসিডারিং দ্য ব্যাচেলর ডিগ্রিজ অফ মেনি ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ অ্যাজ ব্যাচেলর ডিগ্রিজ? সাফাত ভাইয়া। এটার বিষয়ে আসলে আমি খুব বেশি কিছু জানি না, কারণ আমাকে এটা ফেস করতে হয় নাই। I guess Hassan knows a bit about this. If you want to elaborate, I can take it if you want. এটার একটা জিনিস হচ্ছে যে there is this thing called Australian qualification framework বলে যেটার আন্ডারে bachelor's degree falls under, I guess, there are 9 or 10 levels. So Australian bachelor's degree টা পরে হচ্ছে level 8. So 2017 এর first half পর্যন্ত আমাদের bachelor's degree from North, South and a lot of other private universities ওরা consider করতো, but just after 2017 government এই qualification frameworkটা রিভাইজ করাতে দেখা যায় যে 4-year bachelor degree কিছু কিছু ক্ষেত্রে তারা accept করে না, especially as I said the group of 8, as they're very picky, so তারা accept করে না। তারা ওটাকে associate degree বলে। associate degree আবার AQA framework এ level 7 এ পড়ে যায়। So তখন they ask you to do a few foundation courses, like a certificate নিতে বলে, and then you can move on to a postgraduate degree. So কিছু কিছু university তারা lenient, তারা এই জিনিসটা মানে they consider bachelor despite the AQF definitions, তারা accept করে। At the top of my head I think Macquarie করে, UTS করে, আমার knowledge is based in Sydney, Melbourne থেকে I think RMIT still does it, but it's unfortunate যে এখন if someone has a 5-year bachelor degree তার জন্য it's not going to be a problem, but if someone has a 4-year bachelor degree like myself, like আমার bachelor of economics ছিল for 4 years, so আমি যদি 2017 এর পরে apply করতাম, like in the second half, I probably wouldn't have gotten into university. So এই জিনিসগুলো একটু cross check করা যে if the universities, কোন universities are lenient with this process. So এটার answer I guess agency ra better dite parbe, since they have like regular contacts with the universities, so they would be able to answer this better. But it's an unfortunate thing that has happened. Eta korar ekta reason hocche because Australian universities in the last 5 years have been doing tremendously well in terms of international education. So our international education এর সেই রেপুটেশনটা ধরে রাখার জন্য তারা তাদের AQF frameworkটা রিভাইজ করেছে। So just to add on the Hassan point, সেটা হচ্ছে একটা easy rule হচ্ছে, I mean I don't know whether it's still there or not, so group of 8 universities আছে অস্ট্রেলিয়াতে, so usually group of 8 তারা হচ্ছে আমাদের this 4 years degree-টাকে sometimes they have some problem with it, but there are some exceptions. If I'm not wrong, University of Sydney does accept North South or any other private university degree which is 4 years, if I'm not wrong. Eta bade hocche rest group of 8 are they will create a lot of problems, that's for sure. Jototokku amar jana ache er bade hocche if you exclude the group of 8, the rest of the university shouldn't have any problem in accepting directly after completion of a 4 years bachelor's. Thank you ভাইয়া। এরপর একটি প্রশ্ন এসেছে ফাইজ ইসলামের থেকে, if I want to bear my expenses, do I have enough available options as a student worker? Junaid bhaiya. Okay, so as I was saying, Australia is expensive, right? So an example there, for example, ekhane in Bangladesh when we want to have a lunch or any dinner, maybe 300 থেকে 400 টাকা, 300 টাকা is I think it's a good price, but in Australia or in Sydney you need around $10, it can go up to $20, right, for an average meal. So আমরা বুঝতে পারছি কোথায় 300 টাকা and কোথায় হচ্ছে আমাদের that's like $10 is around what, 600, right? So 600 টাকা, that's double or sometimes triple to that amount. So obviously you need to have your backup, number one. If you don't have your backup, you need to work extremely hard. Okay, আমি অনেক দেখেছি যে people they used to do so much of work, I mean part-time job, যেটা হচ্ছে যে ultimately grades খারাপ আসে, and সারা সেমেস্টারে যে টাকাটা আর্ন করেছে সেটা দিয়ে আবার সেই সেমেস্টারের ওই কোর্সের সাথে ফেল করেছে সেটা দিয়ে আবার টাকা দিচ্ছে, রাইট, সেটা আবার নতুন করে নিচ্ছে বিকজ গ্রেড আলটিমেটলি খারাপ হচ্ছে, সো ইটস a zero, right, ultimately.
So the smart way is to basically, do a bit of a balance, right? So try to get a bit of scholarship. With scholarship na ashe, okay, try to limit your job within the hour, যেটা হচ্ছে 20 hour, that we know, right? সেই লিমিটটা ধরে রাখার জন্য সেটা বাদে এক্সট্রা করে অন্য jobs, I don't think it's wise for you, because ultimately great খারাপ আসবে, because your number one reason you're going there, okay, you're investing your 2 years, is to end up with a good degree with a good CGPA. So CGPA যদি খারাপ হয়ে যায় and আমি জবই করলাম সারাদিন, তাহলে কিন্তু আসলে ভালো হয় না, রাইট? সো 20 hours কাজ করলে কত টাকা আসে? An average, you can actually bear your expense easily, okay? থাকা খাওয়া, ঘোরাফেরা সবকিছু করা যাবে। Tuition fees, sometimes you can bear a bit, maybe I won't say 25 to 50% ও করা যায়, okay, but 25% এর মতন হয়তো নিজের টাকা দিয়ে করে ফেলা যায়। But if you do a lot of extra jobs, extra hour, অনেক সময় অনেকে full tuition fee ও bear করেছে। That's, their examples. So it depends on how much you want to work. That's the thing. থ্যাংক ইউ ভাইয়া। সাফা ভাই, এরপর আপনার কাছে জানতে চাবো যে ইকরামুজ্জামান এই কোশ্চেনটি করেছে যে ইজ ইট পসিবল টু গেট আ স্কলারশিপ উইথ আ সিজিপিএ অ্যারাউন্ড 3.2 ইন আ গুড ইউনিভার্সিটি? আসলে স্কলারশিপ পাওয়ার জন্য তো শুধু সিজিপিএটা ফ্যাক্টর না, অনেকগুলো ফ্যাক্টর থাকে, যেটা আমি এতক্ষণ বলে আসছি, যে রিসার্চ এক্সপেরিয়েন্সটা একটা খুবই বড় একটা ফ্যাক্টর। তোমার স্পেশালি রিসার্চে যদি তুমি যেতে চাও, তাহলে ইউ হ্যাভ টু কনভিন্স দ্য প্রফেসর যে তুমি রিসার্চ করতে পারবা, এবং সেটার জন্য রিসার্চ এক্সপেরিয়েন্সটা খুবই নেসেসারি। আর অস্ট্রেলিয়াতে আমি যেরকম ব্যাচেলার্স করে ডিরেক্ট পিএইচডি করতে চলে এসেছি, এখানে কিন্তু মাস্টার্স করছি না। সো এটা একটু রেয়ার। ইউজুয়ালি মাস্টার্স করলে পিএইচডি করাটা মানে সাধারণত অনেকগুলা দরজা খুলে যায়, এবং অস্ট্রেলিয়াতে মাস্টার্স করে রিসার্চ করতে আসা ইজি। এবং সিজিপিএটা একটা ফ্যাক্টর অবশ্যই, কারণ এখানে যেহেতু সেন্ট্রালি ডিসিশনটা হয় ইউনিভার্সিটির, তো তারা সিজিপিএটা দেখবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা দেখবে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা মেইনলি একটা স্ক্রিনিং, যে একটা লেভেল ক্রস করে যায়, ওকে, হি ইজ গুড টু অ্যাপ্লাই। নেক্সট তারা সিজিপিএটা দেখবে, রিসার্চ এক্সপেরিয়েন্সটা দেখবে, তারপরে প্রফেসর তাকে কতটুকু রেকমেন্ড করছে সেটা দেখবে। কারণ অনেক সময় দেখা যায় যে রিসার্চ এক্সপেরিয়েন্স নাই, কিন্তু সে প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করেছে এবং প্রফেসর তার ইন্টারভিউ নিয়েছে, এবং প্রফেসর মনে করেছে যে না, হি নোজ, তার রিসার্চ করার ক্যাপাবিলিটি আছে, সো তার রেকমেন্ডেশনের একটা বড় ভ্যালু আছে। তো তুমি যদি প্রফেসরকে অ্যাপ্রোচ করো এবং তাকে যদি কনভিন্স করতে পারো ভালোভাবে, সেই ক্ষেত্রে ওইটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। তারপরে জুনায়েদ ভাই হাসান যেরকম বলছে যে লেটার অফ রেকমেন্ডেশন, এটা একটা বড় ফ্যাক্টর। তো অনেকগুলা আসলে ফ্যাক্টর আছে, শুধু সিজিপিএ একটা ফ্যাক্টর না। সিজিপিএ ভালো থাকলে অবশ্যই ভালো, না থাকলে অন্যগুলা দিয়ে সেটা কাভার আপ করা যায় কিনা, আরেকটা বেটার কিছু নিয়ে এসে আমি আমার ইমেজটাকে বেটার করতে পারি কিনা, সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে হবে। তো ওভারঅল প্রসেস। থ্যাংক ইউ ভাইয়া। হাসান ভাই, আপনার কাছে জানতে চাইবো, মুহিব প্রশ্ন করেছে যে হোয়াট ডকুমেন্টস শুড আই সাবমিট উইথ মাই অ্যাপ্লিকেশন এন্ড উইল আই নিড টু অ্যাটেন্ড অ্যান অ্যাডমিশন ইন্টারভিউ? এগেন আমি আমার এটার ফুল আনসারটা আমার কাছে নেই। এটা কারণ হচ্ছে বেসিক্যালি আপনার যেটা জেনারেলি দেওয়া লাগে সেটা হচ্ছে ইওর প্রিভিয়াস একাডেমিক রেকর্ডস, আপনার যদি ওরা লেটার্স অফ রেকমেন্ডেশন চায় সেগুলো। সো এই ইনফরমেশনটা আই থিঙ্ক ইটস বেস্ট টু গেট ফ্রম অ্যান এজেন্সি, কারণ তারা আপনাকে বলতে পারবে এক একটা ডিগ্রির রিকোয়ারমেন্টস ডিফারেন্ট থাকে, এক একটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস ডিফারেন্ট থাকে। And about the ইন্টারভিউটা এটাও ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর। লাইক আমি আমার ইউসিডে কোনো ইন্টারভিউ হয়নি, বাট ফর এক্সাম্পল ইউটিএস টেকস অ্যান ইন্টারভিউ ইন মোস্ট অফ দেয়ার কোর্সেস। সো এটা ডিফারেন্ট ইউনিভার্সিটিজের উপর ডিপেন্ড করে, এন্ড অলসো ডিগ্রিজের উপর ডিপেন্ড করে। সো এটার বেস্ট আনসার আই গেস আপনাকে একটা এজেন্সি দিতে পারবে। থ্যাংক ইউ ভাইয়া। জুনায়েদ ভাই, এরপর আপনার কাছে জানতে চাইবো, ইকরামুজ্জামান প্রশ্ন করছে যে আই হ্যাভ আ ইয়ার লেফট টু গ্র্যাজুয়েট, হোয়াট প্রিপারেশনস ক্যান আই টেক ফ্রম নাও? Okay, so it's a good time, especially যখন একটা মানুষ গ্রাজুয়েশনের জাস্ট হয়ে যাচ্ছে or হচ্ছে, that is a very difficult phase, especially আমরা সবাই ফেসটা পার করে এসেছি। So you can understand there is obviously একটা সোসাইটি একটা প্রেশার থাকে যে শেষ করে জব করতে হবে, ভালো জব পেতে হবে, or maybe হচ্ছে খুব ভালো একটা জায়গায় ইউনিভার্সিটি যেতে হবে, or you might have to
ফ্রেন্ডসরা বাইরে চলে যাবে, সো আমিও চলে যাবো, রাইট? সো এই ধরনের অনেক মেন্টাল প্রেশার থাকে স্পেশালি। সো এই টাইমটাতে আসলে কারেক্ট ডিসিশন নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো ইন টার্মস অফ প্রিপারেশন, ওকে, ফার্স্ট অফ অল আই উড সে যে আইএলসটা, I think you can take a bit of preparation with your IELTS. That's good. ECA আমাদের CV, that is, you can build up your CV a bit by adding a bit of ECA, bit of these and that, you know, কোনো conference এ গিয়েছো নাকি, but things like that, okay? And then also prepare your letter of recommendations. Very, very, I think very important, because you know most of your faculties will be very busy. Okay, so try to, you know, go to them, build up a very nice letter of recommendation. আমাদের যেটা ভুল হয় যে আমরা লেটার অফ রেকমেন্ডেশনটা কি জেনারেল করে ফেলি অনেকটা, রাইট? একটা জেনারেল থাকে না কিছু কথাবার্তা একটা টেমপ্লেটে নিয়ে আসি। প্লিজ ডোন্ট ডু দ্যাট, ট্রাই টু অ্যাড সামথিং ভেরি কনভিন্সিং। এন্ড যখনই আমরা কোনো কিছু লিখবো, অবভিয়াসলি ফ্যাকাল্টিরা লিখে থাকে, অনেক সময় হচ্ছে স্টুডেন্টরা লিখে দেয় so that it's easier because faculties are busy, and then we can, you know, cross check. So try to add something. In যদি একটা কোনো কিছু লিখো, try to add a proof to it. If you say you're amazing, try to say why you're amazing. Okay, how you're amazing. So do that. So just to conclude, letter of recommendation, ECA, CV, IELTS. Try to see the universities, which degree you want to do, you know, not just হচ্ছে আমি ডিগ্রি পড়েছি এটা আমার করতেই হবে। So multidisciplinary is what I think Australia wants you to study, multidisciplinary courses, such as like I was in pharmacy, I came to nanotechnology. So then again I'm coming back to pharmacy now. So এইসব জিনিসগুলো are very important. So try to, you know, gather this as soon as possible, so that once you are done, you can straightly apply. And your agency will definitely help you out in further process. থ্যাংক ইউ ভাইয়া। এরপরে হচ্ছে সাফাত ভাইয়ের কাছে যাচ্ছি। সাফাত ভাই, আপনার কাছে একটি প্রশ্ন আসছে, সেটা হচ্ছে I'm a student of social science faculty. I want to complete my master's program in Australia. Is it Australia a good country for social science related subject for masters, and how is the job opportunities of social science related subject after completing the study? আমার সাথে আসলে কোশ্চেনটা খুব দূরে হয়ে যাচ্ছে আমার সাবজেক্টের সাথে। তবে হোয়াট আই উড লাইক টু সে, যে মাস্টার্স প্রোগ্রামে অনেকেই আসে, আমার কিছু ফ্রেন্ডও এসছে, এবং ইন জেনারেল মাস্টার্স এর প্রবলেমটা হলো যে সেলফ ফান্ডিং এ আসতে হয় আর কি, কিছুটা তারা ফুল স্কলারশিপ ইউজুয়ালি দেয় না, তো কিছুটা নিজের ব্যাকআপ থাকতে হয়, এখানে কিছু হয়তো জব করতে হয় এবং সেভাবে নিজেদের ম্যানেজ করতে হয়। সোশ্যাল সায়েন্সের পার্সপেক্টিভে বিষয়টা কিরকম আমার আসলে জানা নেই, আমি এখানে ভুল কমেন্ট করতে চাচ্ছি না, যদি আপনারা কেউ জেনে থাকেন। মানে আমি এখানে একটু অ্যাড করতে চাই, সাফাত ভাই, if you don't mind. সোশ্যাল সায়েন্স অ্যাকচুয়ালি অনেক বড় একটা ব্রড এরিয়া। সোশ্যাল সায়েন্সের আন্ডার ইকোনমিক্স পড়ে, সোশ্যাল ওয়ার্ক পড়ে, then there's a lot of other things like education degrees পড়ে। So it really depends on ওই social science এর মধ্যে what you're targeting. Like Australia is very good for education and teaching degrees in terms of social sciences, because Australia, they are in, how do I say, their education department is one of the best in the world in terms of research, in terms of curriculum development. And then there's social work, because if a lot of people don't know that Australia is also the land of Aboriginal communities, so jeta karone social work is highlighted a lot. So if you're doing a Master of Social Work or a Bachelor of Social Work, you have a lot of prospects here in terms of education as well as jobs. For example, economics, their prospects are not that wide. Karon Australia is a big country, but in terms of economy, onek choto to really care about the world. So if you're pursuing something like political studies or economics or economic analysis, এই ধরনের সাবজেক্টের জন্য there are certain departments which are good, but overall my suggestion would be that if you have the opportunity to go to UK or US for economics, I would suggest that. But otherwise, UCID has a good department, Monash has a good department, UNSW has a good department, and
PhD জন্য one of the best departments for economics is University of Melbourne, which is very difficult to get into. So yes, social science on a broad spectrum of subjects. So এটা একটু ভেঙে বলতে হবে যে কোন এরিয়াতে অ্যাকচুয়ালি পড়তে চাচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। এরপরে জুনায়েদ আপনার কাছে একটি প্রশ্ন আসছে যে হাউ ডিড দ্য এক্সপিরিয়েন্স অফ অস্ট্রেলিয়া হেল্প ইউ ইন ইয়োর জব? সাইদা কানিশ কোশ্চেন করেছে। So yeah, so definitely Australia. The best part is it's a very multi. It has got a very mixed culture, right? যদিও ইন্টারেস্টিংলি আমরা যখন অস্ট্রেলিয়া চিন্তা করি আমরা চিন্তা করি ওকে there are so many I will be in a class যেখানে আমরা I'll meet a lot of different people, but reality সেখানে আসলে 30% subcontinent people, 30% Chinese, and then maybe the rest are mixed, right? So that is the reality. But the best part of Australia, since you are staying alone, you are learning a lot of new things, right? Soft skills থেকে শুরু করে we learn a lot of things. So in terms of job in Bangladesh, you are more confident, obviously. You have enriched maybe communication skills which you have already developed. And since I'm in teaching, আমার কাছে আসলে সারাদিন বকবক করা, so lecture দেওয়া, so I think that is where I think I can bring a bit of experience from there, okay? And how the research is especially in a country where a lot of funding is being given, and how the overall research area works. Ideas গুলো at least students সাথে আমরা discuss করতে পারি, share করতে পারি, and they become motivated to do research, okay? Practical research, which I think is the correct word, because Australia is more about practicalness, right? এখানে রিসার্চ গুলো হয় mostly on practical, trying out practical solutions to problems, not just একটা পাবলিশ করার জন্য. So that is, I think, very much required for a country like Bangladesh, যেখানে we have a lot of practical problems. And interestingly, the paper I've published, most of the papers say I have tried to put the name of Bangladesh there, and especially I've tried to use Bangladeshi product like jute, right? So I try to highlight our country so that people know our country. When we are in Australia, Bangladesh কিন্তু খুব ছোট মনে হয় আসলে, like it's such a small country we are from, but we have a big heart because we are very hardworking, and এই ব্যাপারগুলো কিন্তু আমাদের সুপারভাইজার বলি আমাদের যেখানে আমরা ওয়ার্ক করি সবাই খুবই লাইক করে. So I think we are a good national nation. That's what I can say overall. I think Junaid ভাইয়ের সাথে add করে আমি একটা কথা বলতে চাই যে if someone is pursuing their education, if higher education, the best time to come to Australia is to do your bachelor's. কারণ এখানে একদম the ground reality is এখানে নিটেজরা পড়াশোনা করে না, ওরা ব্যাচেলার্স পর্যন্ত খুব কষ্ট করে ওরা পড়াশোনা করে and then they just go for jobs. They really don't do postgrad, যেটার কারণে Australian universities have majority of postgrad students as international students like us. কারণ তারা postgrad করতে চায় না, even if it becomes free. এখানে একটা কথা আছে যে postgrad is not free for Australian citizens as well in most cases. So এই কারণে অনেকে এটা pursue করে না. So for Bangladeshis who are planning to come to Australia or probably just halfway through their universities bachelor's degree in Bangladesh, our suggestion would be that the best time to get any opportunities, if it's job related, if it's education related, is best to come with your bachelor's. Current masters only difficult to get into. Research perspective, so I won't comment on that, but masters is very difficult. As you can see that the framework has changed and stuff like this. So the best time would be to apply for your bachelor's. If you can do some credit transfer, that works as well. But সেটা যদি হাতে না থাকে, of course there are a lot of master's program that you can join, but yes, scholarship prospects অনেক কমে যায়. Funding prospects, Sydney, Brisbane, Melbourne, these are very expensive places, very expensive to live. Like you won't even imagine যে আপনার মাসিক কত খরচ হয়ে যাবে আপনি টেরও পাবেন না. So এর জন্যই এটা বলা যে ব্যাচেলার্সে আসলে there are more opportunities because তখন they see you in the same lens as the natives. Because the natives don't go for postgrad. আমরা postgrad শেষ করে we are actually competing with bachelor students যাদেরকে হয়তো বা nurture করা easier, so they have a better chance of getting hired
because they're younger and they get hired like ওই basis এ. So ওই জিনিসটা becomes a factor when it comes to pursuing higher education in Australia. So our suggestion, this is completely my suggestion, not that it's rock solid, but our suggestion, if you have the opportunity to come to Australia and complete your bachelor's, I would suggest you do that instead of waiting for your master's. থ্যাংক ইউ ভাইয়া। এরপর সাফাত ভাই আপনার কাছে একটু জানতে চাবো যে একটা রিসার্চ আর্টিকেল কোনো জার্নালে যদি পাবলিশ করা হয় তার জন্য বেসিক্যালি অনেক কস্ট লাগে এটার ক্ষেত্রে। তো এক্ষেত্রে যদি কেউ ফ্রিতে একাডেমিয়াতে তার আর্টিকেলগুলো পাবলিশ করতে চায়, সেগুলো কি বাইরে রিসার্চ এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করবে কিনা? প্রশ্নটি বেসিক্যালি মাহফুজুর রহমান করেছেন। আচ্ছা, এটা একটু কমপ্লিকেটেড কোয়েশ্চেন, কারণ আমি যখন এখানে আসি আমার কোনো জার্নাল পাবলিকেশন ছিল না। আই হ্যাড টু কনফারেন্স পাবলিকেশনস, এবং ওইটার বেসিসেই আমি এসেছিলাম। আর এখন অবশ্যই হাই ইম্প্যাক্ট ফ্যাক্টরের জার্নালে যদি পাবলিশ করা যায় বা একটা রিনাউন্ড কনফারেন্সে যদি পাবলিশ করা যায়, সেটা অবশ্যই অনেক বেশি ফ্যাক্টর দিবে, অনেক বেশি ফ্যাক্টর ইন করবে এবং এটাকে তারা অনেক গুরুত্বের সাথে দেখবে। সেই তুলনায় যদি একটা না জানা বা একটা নর্মাল কোনো পাবলিকেশন হয় এবং সেটার যদি কোনো ইম্প্যাক্ট ফ্যাক্টর না থাকে, সেই ক্ষেত্রে তারা এটাকে অত স্কোর দিবে না। অ্যান্ড দেয়ারফোর হ্যাঁ, টাকা পয়সা একটা বিষয় অবশ্যই, কিন্তু দ্যাট ইজ হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস, রাইট? তোমার যদি কিছু রেকগনিশন পেতে হয়, কিছু খরচ হয়তো করতে হবে। ইফ ইউ ডু গুড ওয়ার্ক দেন ইউ মাইট অলসো, আমি জানি না আসলে অন্যান্য ইউনিভার্সিটির কথা আমি ঠিক জানি না, কিন্তু বুয়েটে খুব বেশি আসলে সাপোর্ট করে না ইউনিভার্সিটি থেকে যে আমি একটা ভালো জায়গায় পাবলিশ করার সুযোগ পেলাম। সেক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে কোনো হেল্প করবে কিনা আমি বুয়েটে এরকম কোনো এক্সাম্পল দেখি নাই। ইউজুয়ালি দেখা যায় যে খুব বেশি হলে সুপারভাইজার কিছুটা হেল্প করে আর বাকিটা নিজের পকেট থেকে দিতে হয়। অন্যান্য ইউনিভার্সিটির কথা আমি জানি না, কিন্তু দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি অফ দ্য ওয়ার্ল্ড। এই বিষয়ে আসলে আমার আর মানে আশাবাদী কথাবার্তা বলার মতো কিছু নাই। জুনায়েদ ভাই যদি কিছু বলেন। আচ্ছা, আমি একটু অ্যাড করতে যাচ্ছি যে মানে যেহেতু আমি নর্থ সাউথ, সো নর্থ সাউথের পার্সপেক্টিভটা বা মোস্ট অফ দ্য প্রাইভেট ইউনিভার্সিটির পার্সপেক্টিভটা বলতে পারবো। সেটা হচ্ছে যে আসলে র্যাঙ্কিং নিয়ে আসলে ইউনিভার্সিটিজ আর ভেরি কনসার্ন অ্যাট দ্য মোমেন্ট। সো most private universities in Bangladesh, they want to actually excel in the ranking, and ranking excel for a good way is to publish a lot of papers. Okay, so shading here north south, they are providing a lot of funding, okay, to as in there are some grant even, okay, for faculties from 5 to 10 lakhs of, so a funding to that way so that they can publish more papers, and I mean the students they're working with, they can publish in good scientific journal. And obviously in terms of first, second, third authors are the ones that are most, valued, I would say. Rest are also valued equally, not equally valued, but obviously valued. But first, second, third author, Thakata, and obviously international journal publication with good impact factor will be your main target. If not, okay, the rest options are down. Okay, আমরা local journal publish করতে পারি. That will also add to your CV, because as a supervisor or as a professor, I can see, okay, this student is good, okay, maybe he could not publish in a good paper, but the topic is good, and if I can emulate the same research in Australia, I can get a very high impact factor paper. So that is, I think, where আমাদের অনেক opportunity এখন হচ্ছে, especially private universities. Research are good. People are publishing in Nature, okay, on a regular basis. So that's wonderful. আচ্ছা, আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো যখন প্রফেসরদেরকে রিচ করা হয়, ইমেইল করা হয়, তখন ওইখানে আসলে একটু সামারাইজ করতে হয় যে আমি এই রিসার্চ করেছি এবং আমি এটা নিয়ে ইন্টারেস্টেড, সো দ্যাট হি ফিলস ইন্টারেস্টেড টু রিড অন ইউ, যে তোমার মেইলটা পুরাটা পড়বে, এটার জন্য তার একটা ইন্টারেস্ট গেইন করতে হয়। তো এই ক্ষেত্রে আমি একটা কাজ করেছিলাম যেটা আমি জানি না কতটুকু হেল্পফুল হয়েছিল, কিন্তু হোয়াট আই ডিড ওয়াজ আমি একটা কাইন্ড অফ ওয়েবসাইট টাইপের বানিয়েছিলাম যেখানে আমার রিসার্চের যে রেজাল্ট গুলা ছিল সেগুলা ইমেজ সহ একটা ব্রিফ সামারি এবং কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট গুলো আমি শো করেছিলাম। কারণ
মেইলের মধ্যে তো আর আমি রিসার্চের রেজাল্ট এবং ছবি দিয়ে দেখাতে পারবো যে আমি এই রিসার্চ করছি, আমি অনেক ভালো কিছু করেছি। তো তোমার যদি একটা প্ল্যাটফর্ম থাকে যেটাতে রিডাইরেক্ট করে সে যেতে পারবে এবং ডিটেলসটা দেখতে পারবে, দ্যাট ইজ এ ভেরি গুড থিং। কারণ সবকিছু হয়তো পাবলিশ না, কিছু আপকামিং রেজাল্ট আছে যেগুলা অনগোয়িং রিসার্চ, যেগুলো তুমি শো করতে চাও বা যেটা সম্পর্কে তুমি প্রফেসরকে ধারণা দিতে চাও, সেই ক্ষেত্রে একটা আদার প্ল্যাটফর্ম যেখানে তুমি ওটা শো করতে পারবে, দ্যাট ইজ অলসো গুড এনাফ। সবসময় যে পাবলিশ রিসার্চই হতে হবে এমন কোনো কথা। Correct. থ্যাংক ইউ ভাইয়া। জুনাইদ ভাই, আপনার কাছে যেতে চাবো এই প্রশ্নটি নিয়ে যে কাজী আহমেদ করেছেন, উইদাউট এএমসি এক্সামিনেশন মেডিকেল গ্রাজুয়েটস ক্যান পারসিউ এমডি অর এমএস ইন অস্ট্রেলিয়া। Okay. Junaid. So AMC examination, basically my background is from pharmacy. Okay, I'm a pharmacist by profession, but then I am into research area, like so in nanotechnology. So this, I think, a question are mostly, per answer would be best by a doctor. Okay, যারা ওখানে মেবি প্লেসমেন্ট পেয়েছে বা এই ধরনের, বিকজ আমি দেখেছি অনেকে বাংলাদেশ থেকে ওখানে ফার্স্ট পার্ট আই থিঙ্ক এক্সামিনেশন দিয়ে দিয়েছে, ওকে, তারপর পাস হয়ে যাওয়ার পরে maybe they can pursue the rest and get a placement. So I think if anyone can briefly highlight on that a bit, Hassan, maybe any idea on the আমার অ্যাকচুয়ালি মেডিকেল ডিগ্রিজ এর ব্যাপারে আইডিয়া খুবই কম, so nothing to add. I think they can actually pursue. I mean, but MC জন্য যেটা হতে হয়, they need to be a doctor in Bangladesh first of all. They need to have the certificates, and then they can go in Australia and sit for an exam. Okay, if they pass the first side, and then they can move to the second one, which I think has several other procedures. So agency's সাথে কথা বলতে পারে, I think that would be again one way to go. থ্যাংক ইউ ভাইয়া। এরপরে প্রশ্নটি করছি আমরা আব্দুল কাদের মজুমদারের প্রশ্নটি, যে আই হ্যাভ আ কোয়েশ্চেন, যে ইজ ব্যাংক সলভেন্সি স্টেটমেন্ট নিডেড ফর অল ইউনিভার্সিটি অফ অস্ট্রেলিয়া? হাসান ভাইয়া। আমি বেসিক্যালি ব্যাংক সলভেন্সি স্টেটমেন্টটা কি এটাই ভুলে গেছি, বাট the thing is please go ahead. Yeah, so basically bank solvency জন্য হচ্ছে, I mean, it's just to prove that you are going there for study, right? So just to prove that, for example, if your overall tuition fee is, for example, 30 or 40 lakh, okay, so you should have that amount of money, okay, in your bank as an FDR. You can have that as an FDR, or you can have that money there. Okay, so whatever you have, that bank will give you a certificate claiming that, okay, this person has this amount of money and he is solvent now, right? So সেই সার্টিফিকেটটা আসলে আমরা যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছি তখন সেই সার্টিফিকেটটা দরকার হয় আর কি। And obviously, and right, yeah, so ওইটাতে আমি অ্যাড করতে চাই যে সলভেন্সি সার্টিফিকেট ইটসেলফ, শুধু সলভেন্সি সার্টিফিকেটটা দিলে হবে না, সাথে ওই এফডিআর সার্টিফিকেটটাও দিতে হবে। শুধু সলভেন্সি ইজ বেসিক্যালি দ্য ব্যাংক কনফার্মিং যে আচ্ছা হ্যাঁ টাকাটা আছে, but you also need to give the FDR or the savings that you have. আমি জানি না এখন রুলস কি, বাট যেরকম ব্যাক জাস্ট 1 year back এরকম ছিল যে your bank account যদি আপনি টাকাটা দেখাতে চান, it has to be at least be sitting there for 6 months. So এরকম কিছু বিষয় আছে। আপনি চাইলে সঞ্চয়পত্র কিছুদিন আগে someone asked me about this, যে সঞ্চয়পত্র দেখানো যাবে নাকি, so you can actually show saving certificates from Bangladesh Bank. Of course it has to be translated. So these are very crucial information, and এগুলি অনেক crucial paperwork for visa as well as for university application. কারণ আমাদের applicationটা doesn't directly come to Australia, it goes to the Delhi High Commission of Australia. So তারা এটা খুব স্ক্রুটিনাইজ করে ওরা দেখে। So it's very important to এই প্রত্যেকটা জিনিস দেওয়া, আর এজেন্সিজ গাইড ইউ ভেরি ওয়েল। আপনি অনশোর যদি থাকেন তাহলে একটা সুবিধা হচ্ছে যে only you just have to show to the universities that you can pay for the first year and your living cost. আর তখন আপনার ভিসা অ্যাপ্লিকেশনে you don't have to give any financial documents যদি আপনি অনশোর থাকেন। এটা কারণ হচ্ছে বাংলাদেশ is considered to be like a well solvent country, so এটাকে বলে একটা IL level থাকে, so IL level 2 বলে এটাকে। So যারা onshore students, they don't have to show any solvency or any financial documents to the visa to Australian High Commission, but university তে দেখাতে হয়। But যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন, then you will have to show everything,
লাইক আপনার ফার্স্ট ইয়ারের টিউশন ফিস, ফার্স্ট ইয়ারের লিভিং কস্ট পুরোটা আপনার দেখাতে হবে, এন্ড শুধু সলভেন্সি সার্টিফিকেট দিলে হয়। থ্যাংক ইউ। জুনায়েদ ভাই, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, কয়েকজনের কাছে বেসিক্যালি এই প্রশ্নটি এসেছে যে এনভায়রনমেন্টাল স্টাডিজ এটার জন্য অস্ট্রেলিয়ার পার্সপেক্টিভটা কেমন, আর স্পেশালি দিস টাইম উইথ অপশনাল প্রফিশিয়েন্সি টেস্ট, এই জিনিসটাতে যদি একটুখানি বলতেন। Okay. So environmental studies, I mean, Australia is a fantastic place to be. Okay, first of all, they are very careful about their environment. Okay, so আমার মনে আছে হচ্ছে যে আমার ফ্রেন্ড ম্যাকোয়ারিতে আমাকে বলছিল যে একটা পাখি, there was this bird, I forgot the name of the bird. So আমাকে বলছিল যে পাখিকে কখনোই don't try to harm that bird, or else you have to pay such a big fine that you can imagine, right? So there's so much, I mean, they really care for the environment, which is thing I think we should, try to at least learn from them. So now coming back to your question, environmental studies. So environmental studies is definitely a wonderful, topic to study in Australia. I'm not sure about the current SOA list, whether it is in there for you to ultimately, maybe get a PR, but you can definitely go and study environmental studies in many universities, I think. Yeah. So Hassan, do you have any? I mean, currently, like what is it in the SOL list, since you're onshore? Our environmental studies er byapare, if it's in the SOL list, like PR list, that I don't know, but it definitely is a very in demand subject in Australia, because as you highlighted, they're very much careful about their environmental policies niye onek kaj kore. They have a lot of consultancies, jara US, UK, Canada teo, they have like offices. So it's a very good subject to study here. Not sure about the PR prospect, but I think if you are looking for a bachelor's degree in environmental, there is a possibility you might also end up with a scholarship. So সেটাও দেখতে পারি। হাসান ভাই, এর সাথে আরেকটুখানি যোগ করবো, রাফাত প্রশ্ন করেছে যে লিভস্টক যেটা আছে ইন্ডাস্ট্রি কেমন অস্ট্রেলিয়াতে, আর যদি কেউ অ্যানিমাল হাজবেন্ডারি বা ভেটেরিনারিতে পড়ে থাকে হায়ার স্টাডি, এরপরে কেমন, লাইক এনভায়রনমেন্টাল স্টাডিজ আর এই লাইক কাছাকাছি আই গেস। Veterinary ব্যাপারেও আমার তো আইডিয়া নেই, but veterinary is again an on-demand subject. Recently, if it's about এটা actually depend করে what he's trying to pursue. সে যদি শুধু higher studies এর জন্য আসতে চায়, then I'm pretty sure there are a lot of options, and the programs are definitely good, because Australia, like I live in Northern Territory, which is a very how do I say it, agricultural based state. Like এখানে অনেক agro businesses আছে, and also in terms of veterinary needs আছে, so that's one thing, but I'm not sure exactly PR prospect or anything, but definitely there's scope to study veterinary. Money, livestock industry niye pora, money, I'm pretty sure that there's scope. যদি আমরা নরমালি ফার্স্ট কিছু প্রায়োরিটি জাজ করে থাকি যে আমরা কেন অস্ট্রেলিয়া যাব, বা এরপরে কিছু জিনিস জাজ করি, তো পিআর এর মধ্যে ফার্স্ট প্রায়োরিটি লিস্টে আসে। তো জুনায়েদ ভাই, যদি পিআর নিয়ে কাইন্ডলি কিছু বলতেন। আচ্ছা, সো পিআর নিয়ে বলার আগে একটা কথা বলতে হয় যে আসলে আমরা প্রথমে একটা ভুল করে ফেলি, সেটা হচ্ছে যে পিআর এর পিছনে ছুটি। ওকে, সো দ্যাট ইজ সামথিং উইচ উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার মেন্টালিটি। সো পিআর ইজ সামথিং উইচ উইল কাম অ্যাজ আ বাই প্রোডাক্ট। ওকে, বাট ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর প্যাশন। ওকে, আমি বারবার বলছি যে আমি যদি সে ফর এক্সাম্পল প্লাম্বিং হ্যাজ গট পিআর, but if I go there and study plumbing and then end up getting a PR, I have to be a plumber for the rest of my life. Maybe it's a very, I mean, Australia it's a wonderful job, trust me, because it's a very highly paid job, bricklaying, plumbing. But then again, you won't, I mean, maybe you won't love to do that for the rest of your life. So obviously passion is what you should focus. Okay, and at the moment আসলে আমরা কিন্তু আসলে global citizen. So Amra maybe আজকে বাংলাদেশে আছি, কালকে maybe we could be in US. Safat is currently doing his PhD in Australia. Maybe he can go in US to do his postdoc and then end up doing another postdoc in Europe. So since we are international, we are global. Actually, PR ke focus na kore, okay, rather we should focus on passion. But then again, if you have another goal, that is our PR petei hobe, then obviously day one থেকে আমাদের ওরকম সাবজেক্টে পড়া উচিত যেগুলোতে আমাদের হয়তো পিআর এর চান্সেস আছে।
But currently the situation is really bad considering the point and everything. Hassan I think you're there onshore, so you can definitely highlight on that. But yeah, the point has gone up. Many of my friends, they have been trying for their PR, but they weren't successful. So that's something which we have to take into consideration, because the amount of money we are spending. Okay, and আমার স্টোরিটা হচ্ছে I did not even apply for my TR. Okay, শেষ করার পরে usually 2 years TR পাওয়া যায়, because I knew that I will come back. Okay, and that was my plan from day one. So that is how things are. সাফাত ভাই, যদি আপনি পিয়ার এই বিষয়টা আর কিছু ফোকাস করতে চান। পিআর বিষয় আসলে আমি এখনো চিন্তা করি নাই, কারণ এটা কেবল আমার ফার্স্ট ইয়ার ইন অস্ট্রেলিয়া, এবং পিএইচডি আরো 2.5 বছরের মতো আছে। এবং জুনায়েদ ভাই যেটা বলছেন যে পিআর এর চিন্তা ভাবনা করে আসা উচিত না, আমি কোনো একভাবে ওই পাবলিক পিআর এর চিন্তা করে আমি আসি নাই, আমি রিসার্চ করতেই আসছি। এরপরে পিএইচডি শেষ হলে এরপরে আমার অপরচুনিটিস কি হয়, যদি আমি দেখে যে আমার অস্ট্রেলিয়াতে অপরচুনিটি আছে, তাহলে আমি ওই অনুযায়ী হয়তো পিআর এর জন্য অ্যাপ্লাই করব। সো ওইটা এখনো আই হ্যাভ কেপ্ট ইট অফ মাই মাইন্ড, ওইটা নিয়ে এখনো চিন্তা করছি না। তো দেখা যাক, ইট ডিপেন্ডস অন দ্য অপরচুনিটিস। কারণ এখানে আবার অস্ট্রেলিয়াতে একটা সুবিধা হলো যে এখানে পোস্টডককে তারা খুব ভ্যালু দেয়, পোস্টডককে একটা জব হিসেবে কাউন্ট করে, যেটা ইউএসএ বা ইউরোপে করে। তো সেই হিসেবে পোস্টডকের অপরচুনিটি যদি পাই, হয়তো আমি অস্ট্রেলিয়াতে থেকে যেতে পারি, সেই ক্ষেত্রে একটা জব এক্সপিরিয়েন্স দেখিয়ে আমি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো দ্যাট ইজ সামথিং ফর দ্য ফিউচার, আই এম নট থিংকিং অ্যাবাউট ইট রাইট নাও। তো এটা নিয়ে আমার বিশেষ কিছু বলার নাই, আমি পড়াশোনাও করি নাই যে কত পয়েন্ট লাগে বা কি কি রিকোয়ারমেন্ট, আই ডোন্ট নো। থ্যাংক ইউ সাফাত ভাইয়া। আমরা বেসিক্যালি আমাদের সময়ের অনেক শেষে চলে এসেছি, অলরেডি আমরা সময় অনেকটা পার করে ফেলেছি। তো আমরা প্রোগ্রামটা শেষ করব এখন। তার আগে আইড লাভ টু সে যে হাসান ভাইয়া, যদি আপনি এন্ডিং এ আমাদের স্টুডেন্টদের জন্য কিছু অ্যাডভাইস দিতে চাইতেন। আমি জাস্ট আমার একটাই বেসিক অ্যাডভাইস, দুইটা জিনিস ধরে আমি শুরু থেকে হাইলাইট করছি, যেটা হচ্ছে যে start ahead, মানে way ahead of your time. মানে if you're planning to come to Australia, make sure যে আপনি হাতে সময় নিয়ে সবকিছু করছেন, you have everything in your hand, whether it's the finance, whether it's the scholarship application or even the admission application, সবকিছু প্ল্যান করে আসবেন। যে সিটিটাতে আসতেছেন সেই সিটিটার ব্যাপারে ভালো মতো জেনে আসবেন। যেরকম Sydney was a huge blow on my face because অনেক expensive, even with the scholarship it was very expensive. So ওই জিনিসগুলি একটু মাথায় রাখা, যে এখানে এসে the ground realities are very different, and অনেকে আছে যারা এখানে এসে একটা cultural shock by all of a sudden, because we come from a very vibrant community. So is Australia, but just a different kind of vibrance you can see here. So ওই জিনিসের জন্য একটু mentally prepare হওয়া, and otherwise একটু just to make practical decisions. I think Australia, I have seen two kinds of people, either they come and make it or they just break it. So ওই মাইন্ডসেটটা নিয়ে আসা that এখানে অনেক কষ্ট করতে হবে, so whether it's in terms of academic or jobs, so ওই জিনিসটাই মাথায় রাখা that you have to be very practically prudent. So that's my advice, to plan ahead and be prepared. থ্যাংক ইউ ভাইয়া। সাফাত ভাইয়া, আপনি কিছু যদি বলতেন। আমি এক্সট্রা আর কিছু বলবো না, শুধু বলবো যে আসলে লাইফ গিভস ইউ লটস অফ অপরচুনিটিস, কিছু তোমাকে গ্র্যাব করতে হবে এবং সেটার বেস্ট ইউজ করতে হবে আর কি। আমার যেরকম পিএইচডি করতে এখানে আসা, ইট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি অ্যান্ড আই হ্যাভ টু মেক দ্য বেস্ট ইউজ অফ ইট। তারপরে কি হয় সেটা আবার লাইফ আমাকে হয়তো দেখিয়ে দিবে, সেটার উপর আমার হাত নাই। হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউজ ইউর টাইম ইন দ্য বেস্ট ওয়ে। তোমার যদি অস্ট্রেলিয়াতে আসা টার্গেট থেকে থাকে, তাহলে ওটা নিয়ে পড়াশোনা করো, কি কি লাগবে সেটা আগে থেকে প্রিপারেশন নাও, মাইন্ডসেটটা ঠিক রাখো, কারণ অনেক কিছু প্রিপারেশন রাখতে হয়, যেরকম মেন্টাল একটা প্রিপারেশন লাগে, তারপরে অ্যাপ্লিকেশনের প্রিপারেশন তো আছে। তো সব মিলায় ইউ শুড প্ল্যান অ্যাহেড এবং keep on planning and keep on enjoying life. That is what I would say. থ্যাংক ইউ ভাইয়া। জুনায়েদ ভাইয়া, কাইন্ডলি যদি আপনি শেষ করার আগে কিছু বলতেন। Okay, so to conclude, I think the advice to the students would be, the number one advice is to please chase your passion. Okay?
প্যাশন যেখানে আছে সেখানেই যাই আমরা, ওকে, সো সেটাই যাওয়া উচিত, এন্ড সেখানেই আমরা ভালো করবো যে দেশে থাকে না কেন, whether it's in Bangladesh, whether I'm in Sydney or whether I'm in Melbourne. So that is what is important. Also, I think another point where our generation has to do a lot is that we should give back something to our country, okay? Because এই দেশে আমরা বড় হয়েছি, এই দেশে আমাদেরকে অনেক কিছু দিয়েছে, and after, I mean, we leave our country in such a way that we will never come back. So এই mentality আসলে change করা উচিত. We have to be skilled, okay, and then we have to bring the skill back to Bangladesh and try to educate the next generation so that Bangladesh could be another Australia in the future, okay? So that, I think, would be my advice. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাইকে, আপনাদেরকে যারা এতক্ষণ ধরে আপনাদের সময় দিয়েছেন, আপনাদের অনেক ইম্পর্টেন্ট টাইম থেকে আমাদের এই টাইমটুকু দিয়েছেন, থ্যাংক ইউ। অ্যান্ড লাস্টলি আমাদের দর্শক যারা ছিলেন এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আই হোপ যে আপনারা আমাদের আজকের এই ওয়েবিনার, আজকের এই সেশন থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। সো সবাই ভালো থাকবেন এবং নিজের আশেপাশে যারা আছে সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। Thank you, Tasya.